এই গাইড করছেন শুধু তা না, আমি বলবো যে এই সম্পূর্ণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সম্পূর্ণ হিন্দু কুশ হিমালয় বেসিনের, গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা বেসিনের যার কন্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত। আমাদের সকলের প্রিয়, আমাদের ফাদার ফিগার ডক্টর আইনুল নিশাত স্যার আমাদের সাথে আছেন। স্যারকে এক নদীর শুভেচ্ছা। এবং আমার যারা বন্ধুরা আছেন এবং সাংবাদিকরা, যেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি বেশি সময় নিব না, আমি আসলে কতগুলো ছবি শেয়ার করব, কারণ আমরা সবাই কনটেক্সটটা জানি যে বিগত 2009 সালে যেই হাইকোর্টের যে রায় ছিল, সেই রায় স্পষ্টভাবে যে কতগুলো ডাইরেক্টিভ ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইনস্ট্রাকশনটি ছিল সেটি হচ্ছে নদীর চারপাশের দখলকে উচ্ছেদ করার পর এটিকে টেকসই ভাবে টিকিয়ে রাখার জন্য নদীর পাশে সীমানা পিলার নির্ধারণ করার কথা বলা হয়েছিল। এবং তার পরিবর্তিতে একটি যৌথ জরিপ হয়, আমরা জানি সেই জরিপের ভিত্তিতে আসলে সীমানা পিলার গুলো নির্ধারণ করা হয়। এবং সে প্রায় 6,500 সীমানা পিলার তখন স্থাপন করা হয়, এবং 6,500 পিলারের মধ্যেই আমাদের নদী কর্মী আমরা যারা আছি তখন আমরা বলেছি যে 6,500 পিলারই আসলে ভুলভাবে স্থাপন করা হয়েছে। এবং এই দাবিটি তৎকালীন সময়ে এত বেশি জোরালো হয়েছে যে বিআইডব্লিউ নদীকে রক্ষার জন্য যে টাস্ক ফোর্সটি তখন গঠন করা হয়েছিল, সেই টাস্ক ফোর্সের পক্ষ থেকে একটি তদন্ত করা হয়। সেই তদন্তের ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব সেটার দায়িত্বে ছিলেন, এবং অন্যান্য মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছিলেন তাদেরকে নিয়ে, পরিবেশ কর্মীদেরকে নিয়ে এই সার্ভেটি করা হয়। এবং এই সার্ভেতে স্বীকার করা হয় যে নদীর সংজ্ঞা অনুযায়ী নদীর সীমানা পিলার গুলো নদীর ফোরশোর পার হয়ে নদীর ব্যাংকের মধ্যে স্থাপন করা হয়নি। এবং তার পরবর্তীতে যেই 2014 সালে রিপোর্টটি আবার জমা দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে নতুন করে সীমানা পিলার আবার নির্ধারণ করার দরকার। এবং মিনিস্ট্রি অফ শিপিং থেকে তারপরে 850 কোটি টাকার একটি প্রজেক্ট ইন্ট্রোডিউস করা হয়, এবং এটার এক্সিকিউটিভ অর্গানাইজেশন হিসেবে বিআইডব্লিউটি কে দায়িত্ব দেওয়া হয়। এবং আমরা জানি বাংলাদেশের ইতিহাসে এত বড় উচ্ছেদ অভিযান এবং এত পপুলার উচ্ছেদ অভিযান আমরা আসলে আর দেখিনি, যেটা দেখেছি। এবং অনেক বড় উচ্ছেদ অভিযান ঢাকার 4 নদীর পাড়ে হয়েছে। অ্যাকর্ডিং টু বিআইডব্লিউটি তারা বলেছেন যে প্রায় 9,000 বাড়িঘর তারা উচ্ছেদ করেছেন এবং দখলদারদেরকে তারা উচ্ছেদ করেছেন। এই উচ্ছেদ অভিযানটা এত পপুলার হয় যে এই উচ্ছেদ অভিযানের পরবর্তী সময়ে যে প্রজেকশনটা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, সেটা নিয়ে আসলে আমাদের সকলেরই আশা উচ্ছেদ অভিযানের মতোই বড় ছিল। এবং সেই জায়গা থেকে যখন এই পিলার গুলো স্থাপন করা হয় এবং পিলার গুলো স্থাপনের আগে যেই প্রি সার্ভে করা হয়, আমি আসলে তারও আগ থেকে এই প্রজেক্টের আমি এক ধরনের মনিটরিং এর জায়গা থেকে ছিলাম। এবং নদী কর্মী হিসেবে আমি প্রত্যেকটি স্পটে আমি গিয়েছি। এবং তখনও আমি 2019-এও আমি রিটেন ভাবে তারা যে ভুলভাবে পিলার গুলো গাড়ছেন, ফ্লাড ফ্লো জোনে পিলার গুলো গাড়ছেন, সেগুলো নিয়ে আমি আসলে আমার কনসার্ন জানিয়েছি, সরাসরি মুখে জানিয়েছি এবং লিখিত আকারে জানিয়েছি। তারপরেও তারা তাদের প্ল্যানের বাহিরে গিয়ে এই কাজগুলো তারা করতে, অন্য কারোর সাথে কনসার্ন করতে তত বেশি রাজি ছিলেন না, যে কারণে আমি তারই ধারাবাহিকতা হিসেবে আসলে এই সার্ভেটি করেছি। এই সার্ভে করতে গিয়ে আমরা আমাদের স্টাডি এরিয়া নিয়েছি 37 কিলোমিটার, যেটা বুড়িগঙ্গার ধলেশ্বরী যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সম্পূর্ণ বুড়িগঙ্গা অংশটি, এবং তুরাগের আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত এটা 37 কিলোমিটার জায়গা। এটার ডান পাশ এবং বাম পাশ, মানে আমরা একবার গিয়ে ঘুরে আবার ফেরত এসেছি, যেন আমরা বোথ ব্যাংক আমরা কভার করতে পারি। এবং এই বোথ ব্যাংক কভার করতে গিয়ে আমরা দেখেছি যে প্রায় এই 3,084টি পিলার তারা আসলে ক্যাপ বসিয়েছেন। আরো পাইলিং আছে, পাইলিং পিলার গুলো আমরা আসলে ধরতে পারিনি, কারণ এগুলো অনেক ছোট আকারে আছে, দেখা যাচ্ছিল না নদীর পানির কারণে। তো এছাড়া আমরা যেগুলো ক্যাপ পাইলিং করা মানে পিলার হয়ে গিয়েছে, সেই পিলার আমরা পেয়েছি 3,084টি পিলার আমরা পেয়েছি। আমরা এই 3,084টি পিলারই আমরা আসলে আমাদের জিপিএস ট্র্যাকিং ডিভাইস ছিল, আমাদের সাথে ক্যামেরা ছিল, আমাদের সাথে ভিডিও ছিল। তো তিনটা জিনিস নিয়ে আমরা জিপিএস বেস সার্ভে, আমরা লোকেশন পজিশনিং আমরা করেছি, বাউন্ডারি পিলার গুলোর আমরা ছবি তুলেছি, আমরা ডিজিটালি ডকুমেন্টেড করেছি। এবং এখান থেকে আমরা বের করতে চেষ্টা করেছি যে এই পিলার গুলো কতগুলো হাইকোর্টের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে কতগুলো পিলার আসলে গাড়া হয়েছে, এবং কতগুলো পিলার নিয়মের বাহিরে গিয়ে নদীতে অথবা ফোরশোরে
স্থাপিত করা হয়েছে। এটা করতে গিয়ে আমরা যে ক্রাইটেরিয়াটি ফলো করেছি সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে 2009 সালে যেই রায়টি রিট পিটিশন 3503 যে রায়টি দেওয়া হয়েছে সেখানে আমি হুবহু সেই রায়ের ফোরশোর নির্ধারণের ক্ষেত্রে এবং নদীকে ডিফিনিশন দেওয়ার ক্ষেত্রে যে পোর্ট রুল 1966 যেটা ব্যাখ্যা করা হয়েছে আমি হুবহু সেই এই পয়েন্টে আমি এখানে নিয়ে এসেছি। সেখানে আমাদের বেডের ক্ষেত্রে বলা হয়েছে বেড হচ্ছে নেভিগেবল ওয়াটারওয়ে ইন এ পোর্শন অফ দ্য সয়েল এন্ড সাবসয়েল হুইচ ইজ habitually covered by the water of a navigable waterway and extend to the highest water mark in both bank of the navigable waterways. এইখানে foreshore it includes foreshore. Foreshore এর ক্ষেত্রে ডেফিনিশন পরিষ্কার বলা হয়েছে means that subsoil which lies between the highest water mark and low water mark. হাই ওয়াটার মার্কটা কি সেটা আরো স্পেসিফিক করা হয়েছে যে line drawn through the highest position reached by spring tide at any season of the year. এবং লো ওয়াটারমার্কের ক্ষেত্রে বলা হয়েছে যে সর্বনিম্ন যে ওয়াটারমার্ক এবং ব্যাংকটাও ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এই ডেফিনিশনের উপর বেস করে আমরা গত 30 বছরের ওয়াটারমার্ক মানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ডাটা আছে সেখান থেকে আমরা নিয়ে ফোরশোরের যে ওয়াটারমার্ক কোন পর্যন্ত হয় সেটা আমরা দেখেছি এবং অ্যাভারেজলি আমরা তুরাগ বুড়িগঙ্গায় প্রায় 6.6 মিটার আমরা আসলে হাইস্ট ওয়াটারমার্ক অ্যাভারেজলি আমরা দেখেছি গত 30 বছরে। এবং এই সিজনের অক্টোবরের 8 তারিখে হাইস্ট পানি এই বছরের স্প্রিং টাইডে হাইস্ট পানি ছিল 6.51 এবং আমরা যেদিন মাঠে গিয়েছি সেদিন বুড়িগঙ্গায় পানি ছিল 4.14 মিটার। দ্যাট মিনস মানে স্বাভাবিক বর্ষার হাইস্ট জোয়ার থেকে মিনিমাম প্রায় 5 ফিট পানি কমার পরে আমরা মাঠে গিয়েছি, সো দ্যাট আমরা আসলে পিলার গুলোর মধ্যে যদি পানি লেগেও থাকে কিংবা পিলার গুলোর মধ্যে যদি ওয়াটারমার্ক থেকে থাকে সেটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। এই জন্য আমরা পরে অক্টোবরের 15 তারিখে আমরা মাঠে গিয়ে আমরা এই সার্ভেটি করেছি। সার্ভের ফাইন্ডিংসটি আমি দেখে আপনাদের সাথে কথা বলি তাহলে ভালো হবে। আমি ফাইন্ডিংস এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এবং বুড়িগঙ্গা আমরা দেখেছি যে এই 312টি পিলার আমরা পেয়েছি বুড়িগঙ্গার মধ্যে, যার মধ্যে 228টি হচ্ছে আমরা পশ্চিম সাইডে পেয়েছি এবং 84টি পিলার আমরা পেয়েছি এই পূব সাইডে, যেগুলো আমরা পানির মধ্যে পেয়েছি। আসলে আমি ছবি একটু পরে আপনাদেরকে ছবি দেখাবো। এবং তুরাগের মধ্যে আমরা 1111টি পিলার আমরা পেয়েছি যেগুলো পশ্চিম সাইডে, তার মধ্যে 702টি পশ্চিম সাইডে পিলার এবং 409টি পিলার আমরা আসলে পূব সাইডে পেয়েছি। সুতরাং প্রায় 1423টি পিলার, 3084টি পিলার আমরা সার্ভে করেছি। এর মধ্যে 1423টি পিলার আমরা পানির ভিতরে স্থাপন করা হয়েছে এই অবস্থায় পেয়েছি, যেটা হতে পারে ফোরশোরের মধ্যে অথবা নদীর মধ্যে আসলে পড়েছে। এই পিলার গুলোর আমরা জিপিএস আইডেন্টিফিকেশন করে ম্যাপিং করেছি। এটা হচ্ছে ম্যাপিং এর চিত্র। এটা হচ্ছে তুরাগের ম্যাপিং এর চিত্র। এখন আমরা কিছু ছবি দেখাবো যেখান থেকে আসলে সহজ হয়ে যাবে তাদের কাজ এবং আমাদের ফাইন্ডিংস গুলো আমরা কিভাবে পেয়েছি। এই ছবিটি দেখেন, এই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগের যে ডান দিকের যে পিলারটি আমরা ছোট আকারে দেখছি, মানে এই পিলারটি হচ্ছে যে ভুল পিলার, অতীতে যেটা গাড়া হয়েছিল এবং এই ভুল পিলারের সাথেই একদম ঠিক সাথে লাগালাগি করেই নতুন পিলার বসানো হয়েছে, এটাও পানিতে। সুতরাং যদি নতুন পিলার বসানো হয়ে থাকে ইট শুড বি অনেক পিছনে হওয়ার কথা, যেটা ফোরশোর লাইনের বাইরে, কিন্তু পাশাপাশি পুরাতন একটি ভুল পিলারের সাথে নতুন আরেকটি পিলার মানে বসানোর কোনো জাস্টিফিকেশন আমরা খুঁজে পাইনি। আমরা এগুলোকেও ফল্টি পিলার হিসেবে দেখেছি। আরেকটি এক্সাম্পল আমি দিলাম যে আপনারা দেখছেন যে বাদিকে একটি ভুল পিলার এবং নতুন পিলারটি আসলে একই স্থানে স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে বুড়িগঙ্গা, যে দুটো পিলার আগে দেখলাম সে দুটি হচ্ছে বুড়িগঙ্গার অবস্থান। এটিও বুড়িগঙ্গার ওয়েস্ট সাইডে আমরা দেখেছেন যে এটি সম্পূর্ণ ফ্লাড প্লেইন জোন এবং এই পিলারটি দিয়ে আসলে কুইজ করা যেতে পারে যে এটা নদী কোন দিকে, ডান দিকে না বা দিকে, কোন অংশ আসলে বুড়িগঙ্গার মূল কোর্স। তো এইভাবে আসলে পিলার গুলো স্থাপন করা হয়েছে। এখানে আরেকটি পিলার দেখেন, এটি হচ্ছে এই ঘাটারচর এবং ওয়াশপুর মৌজা, যেটা যে অঞ্চলগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সেখানেও একই অবস্থায়। আমরা যখন গেছি এখানে পানি ছিল একদম খুবই ছোট আকারে, মানে বর্ষার সময় এখানে 5 ফিট উঁচু পানি ছিল এবং এটা ডান দিকে এবং বাঁ দিকে দুই অংশই আমরা দেখতে পাচ্ছি আসলে পানির সময় বর্ষার সময় থই থই করে। এখন এটা এই পিলার দিয়ে কে আইডেন্টিফাই করতে পারবে যে নদীটা কোন পাশে, কোন অংশে আসলে বিদ্যমান আছে। আরো কিছু পিলার, আরো ছবি দেখাচ্ছি। আপনারা পিছনে দেখেছেন যে বাউন্ডারি করে এক ধরনের নদীকে দখল করা হয়েছে এবং এই দখলকে এক ধরনের লিগালাইজ করার জন্য পানির মধ্যে এই পিলারটি গাড়া হয়েছে। এটাও
বুড়িগঙ্গার নদীর পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি। তার অনেক পিছনে এটা হচ্ছে এই মোহাম্মদিয়া ঢাকা ঢাকা উদ্যানের পিছনের এর পরে যদি আমরা বুড়িগঙ্গা তুরাগ দেখি, যেখানে মিলন হয়েছে ওই অঞ্চলে একটি ব্রিকফিল্ড নদীর মাঝখানে করা, এবং এই ব্রিকফিল্ডটি বর্ষার সময় সম্পূর্ণ ডুবে থাকে, অন্য সময় এটি মানে জেগে উঠে এবং এই ব্রিকফিল্ডটি অ্যাক্টিভ কাজ করে। এটি সম্পূর্ণ দখল করা ব্রিকফিল্ড, এবং এই ব্রিকফিল্ডের মাঝখান দিয়ে এই পিলার গুলো দেওয়া হয়েছে। এটা অথচ তার একদম বায়ে এবং একদম ডানে মিনিমাম 200 থেকে 200 ফিট পর্যন্ত সম্পূর্ণ পানি এবং নদীর অংশ। তাহলে এই পিলারটি এখানে স্থাপনের মানেটা কি? এবং এই পিলার গুলো ধারাবাহিক ভাবে সময়, তার পিছনের পিলার, তারও পিছনের পিলার, এবং এই পিলারের ঠিক সাথে যে একটি ছোট খাম্বার মতো আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে অতীতের ভুল পিলার যেটি স্থাপন করা হয়েছিল। সুতরাং অতীতের ভুল পিলারের পাশে যদি নতুন পিলার স্থাপন করা হয়, তাহলে একই ভুলই তো আমরা গতবার যা করেছি, এবারও আমরা একই ভুল আমরা লক্ষ্য করছি। এটি আরেকটি পিলার আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিন আমরা সার্ভে করতে গিয়েছিলাম তখনও এটি পানির মধ্যে স্থাপিত হয়েছে। সুতরাং আমরা যতগুলো ছবি কিংবা যতগুলো মানে পিলারকে আমরা আইডেন্টিফাই করেছি সম্পূর্ণভাবে ওয়াটারের মধ্যে আছে, এরকম পিলার গুলো আসলে আমরা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি পিলারের ছবি। এটা হচ্ছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী বুড়িগঙ্গার যে আদি কোর্স যেখানে ছিল সেই অঞ্চল দিয়ে এসে যখন বুড়িগঙ্গার এখানে পৌঁছেছে সেই অঞ্চল, এইটা সম্পূর্ণ পরিষ্কার নদীর জমি, এটা আমরা সবাই জানি। এবং আপনি অবাক হবেন যে এখানে নদী, মূল বুড়িগঙ্গাটি আসলে কোন পাশে। এটা হচ্ছে যে ডাইন পাশের যে পিলার সর্বকর্নারে আমরা দেখতে পাচ্ছি, তারও পরে হচ্ছে মূল নদী, বুড়িগঙ্গা নদী, মানে মূল নদীর যেই নেভিগেশনের যেই চ্যানেল সেটি। কিন্তু বা পাশেও প্রচুর পরিমাণে নদীর জায়গা আছে, কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে কোন অংশের নদী এবং কোন অংশের নদী নেই। আরেকটি ছবি এখানের মধ্যে আপনারা দেখেন যে পুরাতন পিলার যেটি নদীর মধ্যে একসময় স্থাপন করা হয়েছিল, এবং নতুন পিলারটিও একই জায়গায় স্থাপন করা হয়েছে। এটি তুরাগের একটি কাউন্দি অঞ্চলের, যেখানে বসত বাড়িও আরো অনেক পিছনে, তারাও ভয়ে নদীতে আসে নাই, কিন্তু আমাদের পিলার খুব সদর্পণে নদীতে চলে এসছে। আরেকটি অবস্থা দেখেন, এখান থেকে মিনিমাম 300 ফিট দূরে হচ্ছে লোকালয়। এই লোকালয় আমরা বলছি যে লোকালয় গুলোরও যে স্ট্রাকচার আমরা দেখি, তাহলে আমরা দেখবো এগুলো নদীর মধ্যে, কিন্তু তারপরেও 300 ফিট ছেড়ে এই পিলার গুলো নদীর ভিতরে স্থাপন করা হয়েছে। পুরাতন আবারও একই অবস্থা, পুরাতন পিলারের সাথে সাথে ভুল পিলারের সাথে সাথে নতুন পিলার স্থাপনের ছবি। এটাকে আরো সুন্দর করে জাল দিয়ে প্রোটেক্ট করা হয়েছে, যেন কেউ কষ্ট করে পিলার গুলো কেউ ডিস্টার্ব করতে না পারে, নদীতে একা একা থাকবে। এগুলো হচ্ছে তুরাগের কাউন্দিয়া থেকে শুরু করে বিরুলিয়া বিল পর্যন্ত ওয়েটল্যান্ডের যে অঞ্চলটা আছে। আমরা জানি যে তুরাগকে ঢাকার অংশে 4টি বড় বিলের সাথে সরাসরি সম্পৃক্ত, এবং এই বিলগুলোর সাথে নদীর কোনো হাইড্রোলজিক্যাল বাউন্ডারি নাই। এবং অতীতের যে 2014 সালের যে রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল, সেখানের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওয়েটল্যান্ড মানে ফ্লাড ফ্লো জোনের সাথে সম্পৃক্ত যে অঞ্চলগুলো আছে, যেগুলো বিল হিসেবে আছে, সেখানের মধ্যে নতুন করে সীমানা পিলার নির্ধারণ করার কোনো দরকার নেই, কারণ সেখানে ফোর্স অনেক দূর যাবে। এবং এটা করার সাথে সাথে যে বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যদি এই মুহূর্তে ফিল্ডে যেয়ে থাকেন, এখানে এখন ড্রাই অবস্থা, এবং কয়েকটি হাউজিং কোম্পানির সাইনবোর্ড অলরেডি উঠে গিয়েছে, এবং এই ফ্লাড ফ্লো জোনে আর্থ ফিলিং শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সুতরাং যে বিলগুলো এখন তুরাগের পাড়ে রয়েছে, এই বিলগুলো আসলে দখলটা অনেক সহজ এবং লিগেল হয়ে যাবে এই পিলার গুলো স্থাপনের কারণে। এটা হচ্ছে একদম ঠিক নদীর মাঝখানে একটি বিল্ডিং। আপনারা এটা চিনেন মনে হয়, দ্বিগুণ মৌজা পার হয়ে যখন আমরা আরেকটু আগাই, যেটাকে বোটিং ক্লাব বলা হয়, সম্পূর্ণ নদীর মাঝখানে এই স্থাপনাটি করা হয়েছে। এবং এই স্থাপনাটাকে বৈধ করার জন্য এই পিলার গুলো আমি একদম ক্লোজ শট করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই পিলার গুলো স্থাপন করা হয়েছে, এবং অন দা ডেতেও আমরা দেখেছি এগুলো পানির মধ্যে। সুতরাং এইভাবে আসলে দখলকেও লিগালাইজ করা হয়েছে বিভিন্ন পিলার স্থাপনের মাধ্যমে। এটি হচ্ছে ইস্ট সাইড, যে অঞ্চলে এমব্যাঙ্কমেন্ট আছে, সেখানে এই বালি ভরাট করে দখল করা হয়েছে, তারও 100 ফিট পরে পিলারটি স্থাপন করা হয়েছে। এই ছিল আজকে আমার আলোচনার মূল, মানে আমি ছবি দিয়ে আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ছবি অনেক কিছু বলে দেয়। এবং আমরা যারা ফিল্ডে গিয়েছি, আমার সাথে এখানে এই হাবিবুর রহমান আছেন, আরো অনেকে জয়েন করবেন যারা ফিল্ডে গিয়ে শুকনা মৌসুমে এখন এক ধরনের চিত্র দেখেছেন, তৎকালীন সময় আরেক ধরনের চিত্র দেখেছেন। আমাদের সাথে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, স্যার তো সবসময় নদীতে যান,
এবং আমি অবাক হয়েছি যে এই ছবিগুলো যখন আমি স্যারের সাথে শেয়ার করেছি, স্যার পিলার দেখে বলে দিতে পারছিলেন যে এটা কোথায়, কোন কোন অঞ্চলের পিলার। মানে এত স্পেসিফিক্যালি মানুষ নদীকে ক্লোজলি জানে, এটা আসলে অবাক হওয়ার মতো। কারণ আমি সবসময় নদীতে থাকি, সেই জন্য আমার হয়তো বা একটি ধারণা আছে, কিন্তু আমি অবাক হয়েছি স্যারের এত বিচক্ষণ এবং তীক্ষ্ণ দৃষ্টি নদীর প্রতি, যেটা আরো সুন্দর করে স্যার ব্যাখ্যা করবেন আমি আশা করব। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। পরের আমি সকল পরবর্তী আলোচকদের জন্য আমি এখন এই মুহূর্তের জন্য বিদায় নিচ্ছি। সকলকে এক নদীর শুভেচ্ছা। ধন্যবাদ এজাজ ভাইকে একটা সুন্দর উপস্থাপনার জন্য। আমি